রক্তে আগুন লেগেছে, দিয়েছি তো রক্ত, করিয়েছি না পদত্যাগ, ফাঁসিবাদের কদমে। বাংলাদেশের রাজনীতির এক জটিল প্রশ্ন হল বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের মধ্যে সম্পর্ক বর্তমানে কেন শীতল? এই দূরত্ব শুধু রাজনৈতিক নয়, এই দূরত্বের মূলে আছে ইতিহাসের জটিলতা, রাজনৈতিক আদর্শের সংঘাত, আস্থাহীনতা, প্রজন্মগত বিভাজন এবং আদর্শগত সংকট। এই ভিডিওতে বিভিন্ন পরিসংখ্যান, ঐতিহাসিক ডেটা এবং বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণের মাধ্যমে আমরা খুঁজব এই ফাটল বা আস্থাহীনতার কারণগুলো কি এবং কিভাবে এই সম্পর্কের উন্নতি সম্ভব বা আদৌ সম্ভব কিনা। চলুন তাহলে আর দেরি না করে গভীরে যাই। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে কাজের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। এখনকার রাজনীতি অর্থনৈতিক নীতি হয়ে গেছে। বিএনপি প্রতিষ্ঠিত হয় 1978 সালে জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ ও মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে। এর ছাত্র সংগঠন ছাত্র দল অন্যান্য ছাত্র সংগঠনের সাথে একত্রিত হয়ে 1983 সালের শিক্ষা আন্দোলনে শিক্ষার্থীদের অধিকার আদায়ে বেশ সক্রিয় ছিল। কিন্তু সময়ের সাথে সাথে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে এই ধারা থেকে তারা দূরে সরে যায়। সাম্প্রতিক বছরগুলোতে বৈষম্য বিরোধী আন্দোলন, যেমন 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবির আন্দোলন, 2023 সালের বাস ভাড়া বৃদ্ধি বিরোধী বিক্ষোভ, এই আন্দোলনগুলোতে বিএনপির ভূমিকা অস্পষ্ট। প্রশ্ন হল, কেন এই নীরবতা? নাকি এটা কৌশলগত দূরত্ব? বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স এর 2022 সালের একটি সমীক্ষা বলছে 18 থেকে 30 বছর বয়সী 43% তরুণ রাজনৈতিক দলগুলোর কার্যক্রমকে প্রজন্মবান্ধব মনে করে না। 2023 সালের একটি সমীক্ষা অনুসারে 54% শিক্ষার্থী মনে করে বিএনপি তাদের জরুরি ইস্যু, যেমন কোটা, শিক্ষার মান, সামাজিক ন্যায় বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এজেন্ডায় রাখে না। গণমাধ্যম গবেষণা কেন্দ্রের 2022 সালের এক রিপোর্টে দেখা যায় 71% তরুণ মনে করে রাজনৈতিক দলগুলি তাদের সমস্যা সমাধানে অকার্যকর। ডেমোক্রেসি ওয়াচের 2021 সালের এক রিপোর্টে দেখা যায় 65% শিক্ষার্থী মনে করে বিএনপি ছাত্র আন্দোলনের প্রতি যথেষ্ট সমর্থন দেখায় না। বিএনপির রাজনীতির কেন্দ্রে আছে রক্ষণশীল জাতীয়তাবাদ এবং জোট নীতি, যেখানে অনেক ছাত্র আন্দোলনের লক্ষ্য ধর্মনিরপেক্ষতা, কোটা সংস্কার এবং সামাজিক ন্যায় বিচার। বিএনপির জাতীয়তাবাদী এজেন্ডা প্রায়ই ছাত্রদের জরুরি বিষয়, যেমন কোটা বা শিক্ষা খাতের স্বচ্ছতা এবং সামাজিক ন্যায় বিচার থেকে দূরে সরে যায়। উদাহরণস্বরূপ 2018 সালের কোটা আন্দোলনে বিএনপি দ্বিধাদ্বন্দ্বে ছিল, একদিকে সমর্থন না করলে ছাত্রদের থেকে দূরে সরে যায়, অন্যদিকে আন্দোলন করলে সরকারের সাথে সংঘাত বাড়ে। অধিকাংশ ছাত্রনেতা চেয়েছিল কোটা বাতিল, কিন্তু বিএনপি সমর্থন দিতে গড়িমসি করায় সম্পর্কে ফাটল দেখা দেয়। পরিসংখ্যান বলছে 2018 সালের কোটা আন্দোলনের সময় একটি জরিপে দেখা গিয়েছিল 65% ছাত্রনেতাই মনে করেছিলেন বিএনপি তাদের দাবিকে পুরোপুরি সমর্থন করেনি। অন্যদিকে বিএনপির 70% নেতা মনে করেন ছাত্র আন্দোলনগুলো অনিয়ন্ত্রিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিকেও বিএনপির অবস্থান ছিল বরাবরের মতোই অস্পষ্ট এবং ঘটনার কিছু প্রতিক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ। অনেক নেতা এমনও বলেছিলেন এই আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। হাসিনার ভারত সফর থেকে মানুষের দৃষ্টি সরাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মাঠে নামানো হয়েছে। 6 জুলাই 2024 শনিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির তো একটা রাজনৈতিক দল, বিএনপিকে তো দেশের মধ্যে যা হচ্ছে তাতে রিয়েকশন দিতেই হবে। তাই তো আমরা আন্দোলন করেছি ভাই, তারা তাদের আন্দোলন করছে, আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি। এটা ছাত্রদের আন্দোলন, আমাদের এখানে সম্পৃক্ত হওয়ার কোনো কারণ নেই। 15 জুলাই 2024 সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রাণঘাতী রূপ নেয়। 17 জুলাই 2024 বুধবার মির্জা ফখরুল বায়তুল মোকাররম মসজিদে
গায়েবানা জানাজার পর দেওয়া বক্তব্যে বলেন, আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা খুব জাগ্রত কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি। 20 জুলাই 2024 শনিবারের একটি ঘটনা সম্পর্কে সার্জিস আলম বলেন, 20 তারিখে 20 জুলাই আমরা সরাসরি আপনাদের হাইকমান্ডের সাথে যোগাযোগ করছিলাম ভাই, যে আমরা বড় কিছু ভাবতেছি, খুনের পর খুন হচ্ছে। আমাদেরকে বলা হয়েছিল আমরা এখনো শেখ হাসিনার পতন নিয়ে ভাবছি না, এভাবে বলা হয়েছে ভাই 20 জুলাইয়ের দিকে। সর্বোপরি এই আন্দোলনের বেশিরভাগ সময় জুড়ে সমর্থন এবং আন্দোলনের প্রতি শক্ত অবস্থানের প্রশ্নে বিএনপি ছিল দ্বিধাগ্রস্ত। একদিকে সমর্থন না করলে ছাত্রদের থেকে দূরে সরে যায়, অন্যদিকে আন্দোলন করলে সরকারের সাথে সংঘাত বাড়ে। যেখানে ছাত্র সংগঠনগুলো প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে চায় স্পষ্টতা, সেখানে বিএনপির প্রতি পদক্ষেপই অস্পষ্ট এবং গতানুগতিক রাজনৈতিক ভাষণ। এছাড়াও ছাত্র আন্দোলনগুলো এখন নিরপেক্ষ ও মুক্ত চিন্তার প্ল্যাটফর্ম চায়, যা বিএনপির শুধুমাত্র ভোটের জন্য ধর্মভিত্তিক জোটের সাথে সাংঘর্ষিক। এই আদর্শগত ফারাকগুলোই ক্রমান্বয়ে দুই পক্ষের মধ্যে দূরত্ব তৈরি করেছে। 90-এর পর থেকে বিএনপির লক্ষ্য ছিল ইসলামী দলগুলোর সাথে জোট বেঁধে ভোট ব্যাংক শক্তিশালী করা, কিন্তু এই কৌশল প্রগতিশীল ছাত্রদের কাছে গ্রহণযোগ্য নয়। এছাড়াও বিএনপির হরতাল অবরোধের রাজনীতি ছাত্র সংগঠনগুলোর কাছে অকার্যকর মনে হয়। তরুণরা চায় সরাসরি নীতিগত পরিবর্তন। 2020 সালের ইউএনডিপির একটি জরিপে দেখা যায় 72% যুবক মনে করে ধর্মভিত্তিক দলগুলোর সাথে জোট প্রগতিশীল শিক্ষা বাধাগ্রস্ত করে। শুধুমাত্র ক্ষমতাকে সামনে রেখে ইসলামী নামধারী যে কোনো দলের সাথে জোট বিএনপির ভোট ব্যাংক বাড়ালেও তরুণদের মধ্যে জনপ্রিয়তা কমিয়েছে। এছাড়াও 2024 সালের ঐতিহাসিক ছাত্র আন্দোলনের পর হাসিনা বিরোধী আন্দোলনে প্রধান ভূমিকা রাখা আন্দোলনকারী ছাত্রদের দিক থেকে কয়েকটি মৌলিক দাবি উঠে আসে। আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া, 72-এর সংবিধান বাতিল, বিগত 3টি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা, দল হিসেবে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ। কিন্তু বিএনপি প্রায় প্রতিটি দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যদিও এমন অবস্থানের কারণ হিসেবে গতবাধা বিক্ষিপ্ত কিছু ভাষণ ছাড়া বিএনপির পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। রাষ্ট্রপতি পরিবর্তন ইস্যুতে ছাত্রদের অবস্থান বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আমরা চাইছি এই রাষ্ট্রপতিটা সরে যাক, নতুন একটা রাষ্ট্রপতি আসুক। আমরা বলেছিলাম প্রয়োজনে সবাই মিলে একজনকে আমরা ঠিক করি রাষ্ট্রপতি। আমরা তো আমাদের পছন্দের লোককে রাষ্ট্রপতি করতে চাই না। কিন্তু বিএনপি কি করল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের ঘনিষ্ঠ জাতীয় নাগরিক কমিটির তীব্র চাপ সত্ত্বেও সাংবিধানিক সংকট হবে উল্লেখ করে বিএনপি এর বিরুদ্ধে অবস্থান নিল। ফলাফল, রাষ্ট্রপতি পরিবর্তন করা গেল না। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের যারা গুম, খুন, হত্যাকাণ্ড, সন্ত্রাস, দুর্নীতি এবং ভোট ডাকাতির সাথে জড়িত তাদের যথাযথ প্রক্রিয়ায় বিচার হবে। তো সেই জায়গায় আমরা মনে করি আওয়ামী লীগ নামে বাংলাদেশে আর রাজনীতি করার আসলে আওয়ামী লীগের নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই। আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার যদি ষড়যন্ত্র হয় এইটা আমরা মানব না। অন্যদিকে আমরা নীতিগতভাবে কোন রাজনৈতিক দলকে যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে রাজনীতি করে তাদেরকে আমরা নিষিদ্ধ করার ব্যাপারটা আমরা কখনো একমত হইনি। ফলাফল, একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে বিএনপির অস্পষ্ট বয়ান, অন্যদিকে ছাত্ররা মনে করছে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। এবার দেখি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কি হলো। তো ছাত্ররা কিন্তু এককভাবে এটা দিতে চেয়েছিল, এককভাবেই এই অনুষ্ঠান আয়োজন করেছিল 31 ডিসেম্বর, কিন্তু সেখানে কিন্তু বিএনপি এসে বাধা হয়ে দাঁড়ালেন। বিএনপি মহাসচিব হন্তদন্ত হয়ে প্রধান উপদেষ্টার কাছে আসলেন এবং বললেন যে ছাত্ররা এগুলো কি করতেছে, এটা জাতীয় অনৈক্য তৈরি করবে। ছাত্ররা মনে করলো যে ঠিক আছে আমরা সবাই মিলে করি। তখন কিন্তু এই যে সবাই মিলে করে আলোচনা টেবিলে দেওয়া হলো, এখন কিন্তু এটা সফলতার মুখ দেখি। ছাত্ররা বারবার বলেছিল এই দাবি কিন্তু ছাত্রদের দলীয় দাবি না, এটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে তৈরি হয়েছে এবং সেটার ভিত্তিতেই ছাত্রদের পক্ষ থেকে দাবি এসেছে। তো তারা আগ্রহী না, তারা প্রথমেই বলতে পারতো, ছাত্ররা তাদের মতো তাহলে করতো, কিন্তু তারা এটা করলো না, বরং এক ধরনের সততা এবং প্রতারণার মতো করে
এই জিনিসটাকে দীর্ঘসূত্রিতা করলো এবং এটা যাতে বাস্তবায়ন না হয় এই ধরনের একটা ব্যবস্থা করলো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধু নির্বাচন বিষয়ক ইস্যুই নয়, বরং হাসিনা বিরোধী আন্দোলনে প্রধান ভূমিকা রাখা আন্দোলনকারী ছাত্রদের দিক থেকে আসা উদ্যোগগুলো যেভাবে ঠেকিয়ে দিয়েছে বিএনপি, তা উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট ও দূরত্বের মাত্রা বাড়িয়েছে। বিএনপি কেন জানি মনে করে যে এই সরকারটা হয়েছে কেবল একটা নির্বাচন দেওয়ার জন্য। ছাত্রদের দাবিগুলো ব্যক্তিগত নয়, বরং গণ আন্দোলনের অংশ, কিন্তু বিএনপি এতে ভয় পেয়েছে এবং বারবার পিছিয়ে গেছে। গণ অভ্যুত্থানের সমর্থনে একটা সরকার আসছে একটা ইন্টেরিয়াম সময়ের জন্য, যেই সময়ে তারা বিচার, সংস্কার এবং নির্বাচন করবে। বিএনপির আশঙ্কা ছাত্রদের নতুন দল গঠনের প্রচেষ্টা তাদের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে। বিএনপির অপ্রয়োজনীয় দূরত্ব আসলে সরকারের সাথে অথবা ছাত্রদের সাথে তৈরি করেছে একটা ভয়, কেন জানি আমরা বিএনপির ভিতর দেখতে পাচ্ছি। এই ভয়টা একেবারেই অমূলক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের 2022-এর একটি রিপোর্টে দেখা যায় 68% তরুণ মনে করে বিএনপির রাজনৈতিক কৌশল তাদের চাহিদার সাথে মেলে না। বিশ্লেষক অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন, বিএনপি ভয় পায় ছাত্ররা কত দূর যেতে চায় তা নিয়ে। ছাত্ররাও সন্দেহ করছে বিএনপি ক্ষমতায় এলেও সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা। এখন প্রশ্ন হলো, বিএনপি কি সত্যিই তরুণদের প্রতিনিধিত্ব করছে, নাকি তারা শুধুই কৌশলগত রাজনীতি করছে? সবকিছুতেই বিএনপি দ্বৈত নীতি ধারণ করছে। বিএনপি কি রাষ্ট্র সংস্কার প্রশ্নে দ্বিধাগ্রস্ত? বিএনপির মধ্যে কি ভয় কাজ করছে যা অমূলক? বিএনপি কি আন্দোলনকারী ছাত্রদের সাথে বিশ্বাসঘাতকতা করছে? 2024 সালের আন্দোলনের পর তরুণরা কি বিএনপির ওপর বিশ্বাস হারাচ্ছে? বিএনপির কি কৌশল বদলানো উচিত? ইতিহাসেও আছে উত্তপ্ত অধ্যায়। বিএনপি জামাত জোটের সময় ছাত্র অধিকারের বিরুদ্ধে নেয়া কিছু সিদ্ধান্ত, যেমন শিক্ষা প্রতিষ্ঠানে সেশন জট বা ছাত্রদলের সহিংসতা, আজও স্মৃতিতে কাটা। বিএনপির অতীতের কিছু ভুল এই অবিশ্বাসকে আরও গভীর করেছে, যেমন 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা। এই ঘটনায় অনেক ছাত্রনেতা ও সাধারণ মানুষ আহত এবং নিহত হয়েছিলেন। যদিও বিএনপি এই হামলার দায় অস্বীকার করে, তবুও অনেকের মনে প্রশ্ন রয়ে গেছে। 2001 থেকে 6 সালে বিএনপির শাসন আমলে ছাত্রদলের সহিংসতার কারণে 100 জনেরও বেশি ছাত্রনেতা নিহত হয়েছিলেন, যা আজও ছাত্র সমাজের মনে গভীর ক্ষত রেখেছে। 2001 থেকে 6 সালে বিএনপি জামায়াত জোট আমলে ছাত্র অধিকার দমন ও ইসলামী পলিসি জোরালো করা হয়, যা প্রগতিশীল শিক্ষার্থীদের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করে। এছাড়াও বিএনপির শাসন আমলে শিক্ষাখাতে বরাদ্দ কমিয়ে দেয়া হয়েছিল। 2005 সালের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ ছিল মোট বাজেটের মাত্র 12%, যা ছাত্র সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল। এই সিদ্ধান্তগুলো ছাত্রদের কাছে বিএনপিকে শিক্ষা বিরোধী হিসেবে চিহ্নিত করেছে। 2006 সালের শেষ দিকে বিএনপি সরকারের আমলে ছাত্র দল ও যুব দলের সহিংসতা চরমে পৌঁছায়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসী কার্যকলাপের কারণে অনেক ছাত্রনেতা ও সাধারণ ছাত্ররা আতঙ্কে থাকতেন। এই সহিংসতার কারণে বিএনপি ছাত্র সমাজের কাছে গ্রহণযোগ্যতা হারায়। এই ঐতিহাসিক ভুলগুলো আজও ছাত্র আন্দোলনের সাথে বিএনপির দূরত্বের একটি বড় কারণ। ছাত্ররা মনে করে বিএনপি তাদের অধিকার ও নিরাপত্তার প্রতি সচেতন নয়। এই অবিশ্বাস দূর করতে এবং ছাত্র সমাজের আস্থা পেতে হলে বিএনপিকে অতীতের ভুলগুলো স্বীকার করে শিক্ষার্থীদের প্রতি প্রতিশ্রুতি দিতে হবে। শিক্ষানীতি ও ছাত্র অধিকারের প্রতি সুস্পষ্ট অবস্থান নিতে হবে। 2022 সালের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক রিপোর্ট অনুযায়ী 58% শিক্ষার্থী বিএনপির অতীত নীতিকে ছাত্রবিরোধী মনে করে। গণমাধ্যম গবেষণা কেন্দ্রের করা 2023 সালের এক রিপোর্টে দেখা যায় 63% তরুণ মনে করে বিএনপির অতীত ভুলগুলি তাদের আস্থা হারানোর কারণ। অন্য একটি গবেষণায় দেখা গেছে 2020 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 60% ছাত্র মনে করেন বিএনপির অতীত নীতিগুলো তাদের আন্দোলনের প্রতিবৈরী ছিল। এই ঐতিহাসিক অবিশ্বাসী দুই পক্ষের মধ্যে দূরত্ব বাড়িয়েছে।
আমরা চাইছিলাম যে ক্যাম্পাস থাকবে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি মুক্ত, কিন্তু আজকে দেখছি যে ক্যাম্পাসের মধ্যে কেউ দলীয় পোস্টার টানাচ্ছে। নতুন বাংলাদেশে আমরা লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি আছে এটা আমরা আর পেতে চাই না। বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো কি আসলেই স্বাধীন, নাকি দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি সবসময় একটা ছায়া ফেলে রেখেছে? গবেষণায় দেখা গেছে নতুন প্রজন্মের ছাত্র আন্দোলনগুলো দলীয় প্রভাবমুক্ত থাকতে চায়। আমরা বলছি সেই ছাত্র রাজনীতির কথা, ছাত্র দলের সাথে হাতাহাতি হলে সেই জন্য যুব দল, স্বেচ্ছাসেবক দল কিংবা বিএনপি গিয়ে সেখানে গিয়ে হামলা করবে না অস্ত্রশস্ত্র নিয়ে। ছাত্র রাজনীতি হবে, তবে সেটা লেজুর ভিত্তিক। 2018 কোটা আন্দোলন ছিল একটি মাইল ফলক, ইতিহাস গড়েছিল নতুন প্রজন্ম, যেখানে ছাত্ররা দলীয় প্রভাব থেকে মুক্ত হয়ে নিজেদের দাবি তুলে ধরেছিল। তারা সরাসরি ঘোষণা করেছিল, আমরা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় নেই। এই ধরনের বক্তব্য এবং আন্দোলনের সাফল্যই প্রমাণ করে তরুণরা এখন রাজনৈতিক দলগুলোর ছত্রছায়া ছাড়াই সংগঠিত হতে পারে। এমনকি 2023 সালের বিক্ষোভেও একই চিত্র দেখা গিয়েছিল। 2023-এর ফেব্রুয়ারি মার্চে যাত্রীবাহী বাসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্ররা ব্যাপক আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনের সময় ছাত্রনেতারা স্পষ্ট করে বলেছিল, রাজনৈতিক দলগুলোর এজেন্ডা আমাদের এজেন্ডা নয়। এই বক্তব্যের মাধ্যমে তরুণরা আন্দোলনকে রাজনৈতিক দলগুলোর প্রভাবমুক্ত রাখার চেষ্টা করে এবং ছাত্রদের স্বতন্ত্র ও স্বাধীন অবস্থান তুলে ধরে। ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়া 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিকেও সার্জিস আলম বলেছিলেন, এই আন্দোলনকে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এখানে বিভিন্ন মতাদর্শের যে কেউ অংশগ্রহণ করতে পারে, তবে কোনো রাজনৈতিক দলের ব্যানারে এসে সেটির পরিচয় দেওয়ার কিংবা ব্যবহার করার সুযোগ নেই, কিংবা ওই রাজনৈতিক দলের যে এজেন্ডা সেগুলো তুলে ধরার এবং প্রকাশ করার কোনো সুযোগ নেই। এটি প্রমাণ করে রাজনৈতিক দল ও আন্দোলনের মধ্যে বিশ্বাসের সংকট। এটি বিএনপির মতো দলগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ তারা ঐতিহাসিকভাবে ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে প্রভাব বিস্তার করে থাকে। তাহলে কি বিএনপির মতো রাজনৈতিক দলগুলো তরুণদের মাঝে তাদের সংযোগ হারাচ্ছে? ইউথ পলিসি ফোরাম 2022-এর জরিপে দেখা গেছে 77% শিক্ষার্থী মনে করে দলীয় প্রভাবমুক্ত আন্দোলন বেশি সফল হয়। 2023 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা 89% ছাত্রনেতা রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ ছাড়া আন্দোলন চালাতে চান। গণমাধ্যম গবেষণা কেন্দ্রের 2023-এর রিপোর্ট 85% তরুণ মনে করে রাজনৈতিক দলগুলোর প্রভাবমুক্ত আন্দোলন তাদের অধিকার আদায়ে বেশি কার্যকর। দুঃখজনক বিষয় হচ্ছে বিদ্যমান রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক দলগুলো এই মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে, একই সাথে সাথে বাস্তবে রূপ দিতে ব্যর্থ হয়েছে। একই সাথে সাথে এই যে তরুণ প্রজন্মের ভাষা, মনস্তত্ত্ব, রাজনৈতিক বোঝাপড়া ধারণ করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বাস্তবতা তৈরি হয়েছে। তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ বেড়েছে, কিন্তু বিএনপির নেতৃত্ব এখনও প্রধানত পুরনো প্রজন্মের দখলে। যেমন 2022 সালের একটি জরিপ অনুযায়ী বিএনপির কেন্দ্রীয় কমিটির মাত্র 15% সদস্যের বয়স 40 বছরের নিচে। অন্যদিকে ছাত্র আন্দোলনের 80%-এর নেতৃত্ব 20 থেকে 30 বছর বয়সী তরুণদের হাতে। এই প্রজন্মগত বিভাজন যোগাযোগের ফারাক আরও বাড়িয়ে দিয়েছে। বিএনপির নেতৃত্বে প্রবীণ মুখগুলোর আধিপত্য যুব সমাজের ডিজিটাল ও বৈষম্য সচেতন মনোভাবের সাথে তাল মেলাতে পারছে না। ফেসিবাদ উত্তর বাংলাদেশ, যেখানে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাকে প্রাধান্য রেখে আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। যেখানে তরুণরা রাজনৈতিক দলগুলোর সাথে সরাসরি সংলাপ চায়, তারা চায় তাদের সমস্যা ও দাবিগুলো সামাজিক মাধ্যমে সরাসরি আলোচিত হোক। সেখানে বিএনপির যোগাযোগ পদ্ধতি এখনও প্রচলিত সভা মিছিলের মধ্যেই সীমাবদ্ধ। ডিজিটাল বাংলাদেশ 2022-এর রিপোর্ট অনুযায়ী 81% তরুণ মনে করে রাজনৈতিক দলগুলোর সামাজিক মাধ্যম উপস্থিতি অপ্রতুল।
মেটানেস্ট বাংলাদেশের 2023-এর একটি জরিপে দেখা গেছে 76% তরুণ অনলাইন প্ল্যাটফর্মে রাজনৈতিক সংলাপ চায়। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের শাসন কাঠামোর পরিবর্তন চায়। শাসন কাঠামোয় মৌলিক এবং গুণগত পরিবর্তনের মাধ্যমে দেশের সাংবিধানিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চায়। তাই আমরা একটি নতুন সংবিধানের মাধ্যমে একটি নতুন রিপাবলিকের কথা বলছি। বিএনপির নেতৃত্বে প্রবীণ মুখগুলোর আধিপত্য তরুণদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। ইউথ পলিসি ফোরামের 2022-এর জরিপ অনুযায়ী 68% তরুণ মনে করে বিএনপির নেতৃত্বে তরুণদের প্রতিনিধিত্ব অপর্যাপ্ত। গণমাধ্যম গবেষণা কেন্দ্রের 2023-এর জরিপ 74% তরুণ মনে করে বিএনপির নেতৃত্বে প্রবীণদের আধিপত্য তাদের চাহিদা পূরণে বাধা সৃষ্টি করে। এখন প্রশ্ন হলো, তাহলে ছাত্র সংগঠন এবং আন্দোলনের ভবিষ্যৎ কোথায়? রাজনৈতিক দলগুলো কি আর নিয়ন্ত্রণ রাখতে পারবে, নাকি এই প্রজন্ম সত্যিকারের স্বায়ত্তশাসনের পথে হাঁটছে? ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার স্বপ্ন গণ অভ্যুত্থানের মাধ্যমেই আমাদের মধ্যে তৈরি হয়েছে। আমরা তাই সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাই বারবার বলে যাচ্ছি। পরিসংখ্যানই প্রমাণ করে প্রজন্মের দূরত্ব মেটাতে ডেটা ভিত্তিক নীতি ও খোলামেলা সংলাপ জরুরি। বিএনপি যদি আজকের তরুণদের ডিজিটাল ভাষা বুঝে, তাহলেই আগামীর রাজনীতি হবে অন্তর্ভুক্তিমূলক। চলুন তাহলে এখন আলোচনা করা যাক সম্ভাব্য সমাধানের উপায়গুলো নিয়ে। প্রথম পদক্ষেপ হতে পারে নিরপেক্ষ মঞ্চে সংলাপ। বিএনপি যদি ছাত্র নেতাদের সাথে নিয়মিত বৈঠক করে, তাদের দাবি শোনে এবং নীতিতে প্রতিফলিত করে, তাহলে আস্থা ফিরতে পারে। এছাড়াও সিনিয়র রাজনৈতিক দল হিসেবে বিএনপি যদি সরাসরি ডিজিটাল ডায়ালগ সেশন আয়োজন করে, যেমন টুইটার স্পেস বা ফেসবুক লাইভ, এবং তাদের দাবিগুলো রাষ্ট্রীয় ফোরামে তুলে ধরে, তাহলে সম্পর্কের নতুন দরজা খুলতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো, বাস্তবে ঘটছে ঠিক তার উল্টো। বরং ছাত্র নেতাদের পক্ষ থেকে ডায়ালগের চেষ্টা করা হলেও বিএনপির পক্ষ থেকে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না। নতুন রাজনীতির রূপরেখা দরকার। সেই কারণে আমরা ছাত্র দল, ছাত্র শিবির, আরও অপরাপর যত ছাত্র সংগঠন আছে সকলকে নিয়ে বসার জন্য আমরা আহ্বান করেছি। আমরা বলেছি আমরা সবাই মিলে বসবো, বসে 24 পরবর্তীতে ছাত্রদের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন একটি রূপরেখা আমরা তৈরি করি। সেই জায়গা থেকে ছাত্রদল আমাদের ডাকে সাড়া দেয়নি। বড় বৃহত্তম একটি ছাত্র সংগঠন যখন সাড়া দেয়নি, অথবা ওনারাও এই উদ্যোগ নেন নাই, সেই জায়গা থেকে যখন আমরা আহ্বান করছি, ওনারা যেমন আমাদের ডাকেও সাড়া দেননি, নিজেরাও উদ্যোগ নেননি। কিন্তু তার পরবর্তীতে দেখতেছি অলরেডি চট্টগ্রাম কলেজ, কুয়েট সহ আরও অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে সে আগের মতো দখলদারিত্বের রাজনীতির দিকে অগ্রসর হচ্ছেন। তার মানে নতুন ধারার ছাত্র রাজনীতি আসলে ছাত্রদল চাচ্ছে না। যদি চাইতো তাহলে এখনো সময় আছে, যে ওনারাই ডাকুক যে আমরা নতুন ধারার ছাত্র রাজনীতির জন্য সকলের সাথে বসে আমরা একসাথে আলাপ আলোচনার নতুন রূপরেখা তৈরি করি। সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্সের 2022 সালের রিপোর্ট 85% তরুণ মনে করে রাজনৈতিক দলগুলোর অনলাইন উপস্থিতি তাদের কাছে পৌঁছানোর সবচেয়ে কার্যকর মাধ্যম। বিএনপির এজেন্ডায় যুবনীতি প্রাধান্য পেতে পারে। 2021 সালে ঘোষিত যুবনীতিমালা কাগজে কলমেই রয়ে গেছে। এর বাস্তবায়ন দেখাতে পারলে ছাত্রদের আস্থা ফিরবে। এছাড়াও বিএনপি যদি বৈষম্য বিরোধী ইস্যুতে স্পষ্ট নীতি ঘোষণা করে, যেমন শিক্ষা বা চাকরিতে কোটা সংস্কার, শিক্ষা বাজেট বৃদ্ধি, চাকরির বয়সসীমা সংস্কার, লিঙ্গ সমতার আইনি সংস্কার এবং শিক্ষা ও চাকরির ন্যায্যতার মতো বিষয়গুলো এজেন্ডায় আনে, তাহলে ছাত্র সমাজের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। একই সাথে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র বাড়ালে তরুণরা নিজেদের প্রতিনিধি বেছে নিতে পারবে। বিবিএস এর 2023 সালের একটি রিপোর্ট শিক্ষা খাতে বাজেট বরাদ্দ জিডিপির মাত্র 1.8%, যা তরুণদের ক্ষোভের কারণ। ইউথ পলিসি ফোরামের 2022-এর একটি রিপোর্ট 72% তরুণ মনে করে শিক্ষা ও চাকরির সুযোগ বৃদ্ধি তাদের প্রধান চাহিদা। জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মাস্টারমাইন্ড ছিলেন দেশনায়ক তারেক রহমান। আন্দোলনকে দলীয় রং চাপিয়ে না দিয়ে নিরপেক্ষ সমর্থন দিন। বিভিন্ন সমন্বয়ক, একটা নতুন শব্দ, ওনারা নাকি 5 দিনে দেশ স্বাধীন করে ফেলেছেন। 2018 সালে আওয়ামী লীগ আন্দোলনকারীদের প্রজন্ম শত্রু বললে বিএনপি যদি ছাত্রদের পাশে দাঁড়াতো, তাহলে রাজনৈতিক লাভও হতো। এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান। 20 তারিখে 20 জুলাই আমরা সরাসরি
আপনাদের হাইকমান্ডের সাথে যোগাযোগ করছিলাম ভাই, যে আমরা বড় কিছু ভাবতেছি, খুনের পর খুন হচ্ছে। আমাদেরকে বলা হয়েছিল আমরা এখনো শেখ হাসিনার পতন নিয়ে ভাবছি না, এভাবে বলা হয়েছে ভাই 20 জুলাইয়ের দিকে। ইন্দোনেশিয়ার 2020 সালের শিক্ষা আন্দোলনে বিরোধী দলগুলি ছাত্রদের সাথে কৌশলগত সহযোগিতা করেছিল। এটি বাংলাদেশের জন্য একটি মডেল হতে পারে। নিরপেক্ষ সমর্থনে বিশ্বাস বাড়ে। 2022 সালের ICCJD রিপোর্ট দলীয় প্রভাবমুক্ত আন্দোলনের সাফল্যের হার 65%-এরও বেশি। গণমাধ্যম গবেষণা কেন্দ্রের 2023-এর রিপোর্ট 78% শিক্ষার্থী মনে করে রাজনৈতিক দলগুলোর নিরপেক্ষ সমর্থন আন্দোলনকে শক্তিশালী করে। বিএনপির ছাত্রদলকে প্রগতিশীল নেতৃত্ব দিয়ে সাজাতে হবে, যেমন নারী নেতৃত্বের অংশগ্রহণ বাড়ানো, সামাজিক মাধ্যমে সক্রিয় কমিটি গঠন। 2022 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের একটি গ্রুপ লিঙ্গ সমতা নিয়ে কর্মশালা করেছিল। এমন উদ্যোগ জাতীয় পর্যায়ে নিলে পরিবর্তনের ইঙ্গিত মিলবে। যুব নেতৃত্বে নারী ও প্রযুক্তিবিদদের অন্তর্ভুক্তি বাড়াতে হবে। 2023 সালের নারী রাজনীতি সমীক্ষার রিপোর্ট বিএনপির ছাত্র শাখার নেতৃত্বে নারীর অংশগ্রহণ মাত্র 12%। ইউথ পলিসি ফোরামের 2022-এর রিপোর্ট 69% তরুণ মনে করে যুব শাখায় নারী নেতৃত্ব বাড়লে সংগঠনগুলি আরও অন্তর্ভুক্তিমূলক হবে। ছাত্র অধিকার লঙ্ঘনের ঘটনায় স্পষ্ট অবস্থান নিতে হবে। ছাত্র হত্যা বা হয়রানির ঘটনায় বিএনপির আইনি সহায়তা, স্পষ্ট নিন্দা ও সহমর্মিতা প্রদর্শন দলীয় গ্রহণযোগ্যতা বাড়াতে পারে। 2021 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী হয়রানির ঘটনায় বিএনপি যদি তার পরিবারকে আইনি সহায়তা দিত, তাহলে সংবেদনশীলতার পরিচয় মিলত। রাজু ভাস্কর্যের সামনে তারা প্রোগ্রাম করে, অথচ রাজুর হত্যাকাণ্ডের সাথে ছাত্রদল জড়িত, এটা ছাত্র ইউনিয়নের স্টেটমেন্ট আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় 20 জনের অধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ছাত্রদলের আন্তঃকন্দল অথবা ছাত্রদলের মাধ্যমে। ছাত্র অধিকার লঙ্ঘনের ঘটনায় স্পষ্ট অবস্থান নিতে হবে। ওরা 71-কে অস্বীকার করতে চায়। বিএনপি এবং ছাত্র আন্দোলনের মধ্যে দূরত্ব রাজনীতির স্বাভাবিক বৈচিত্র্য, কিন্তু এই ফাটল ডিঙোতেই হবে। সমাধানের পথে হাঁটতেই হবে। সংলাপ, তরুণদের ক্ষমতায়ন এবং নীতির পরিবর্তন, এই 3 মন্ত্রেই সম্ভব সেতুবন্ধন। ভুলে গেলে চলবে না, বাংলাদেশের ভবিষ্যৎ তরুণদের হাতে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি যদি সত্যিকার অর্থেই তরুণদের ভাষা বুঝে তাদের আস্থা অর্জন করতে চায়, তবে তাদের গঠনমূলক পরিবর্তন আনতেই হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে অংশীদারিত্ব গড়ে তুললে গণতন্ত্র ও সামাজিক ন্যায় বিচার আরও সুদৃঢ় হতে পারে। মনে রাখতে হবে, পরিবর্তনের হাতিয়ার শুধু রাস্তায় নয়, সংলাপ ও সমঝোতাতেও। হোক পরিচয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাবস্ক্রিপশন আমাদের উৎসাহিত করে, লাইক ও কমেন্টস আরও ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। আমরা কি থেমে যাব নাকি শেকল ভাঙবো আবার? তীব্র চিৎকারে বলি আমরা সত্যের পথেই হবে জিত সবার। জাগো।